ফিন্যান্স অধ্যায় 4-এর চ্যাপ্টারের নাম হচ্ছে অর্থের সময় মূল্য। তো জিনিসটা আমরা একটু বুঝবো আসলে অর্থ সময় মূল্য জিনিসটা কি। দেখো, ধরো আগে কি হইতো বলো তো। দেখা যাচ্ছে তুমি গত বছর একটা ক্রিকেট ব্যাট কিনছো, হ্যাঁ। তো গত বছর একটা ক্রিকেট ব্যাট কিনছো, এই হচ্ছে তোমার ক্রিকেট ব্যাট, ঠিক আছে। এই হচ্ছে ক্রিকেট ব্যাট। তো গত বছর তুমি যে ক্রিকেট ব্যাটটা কিনছো, দেখা যাচ্ছে এই ব্যাটটা, এটা সোজা করে দিই, এই যে ক্রিকেট ব্যাটটা, ঠিক আছে। এই যে ক্রিকেট ব্যাটটা কিনছো, এই ক্রিকেট ব্যাটটা দেখা যাচ্ছে গত বছর তুমি কিনছো 500 টাকা দিয়ে। কত টাকা? 500 টাকা। কিন্তু দেখা যাচ্ছে সেম এটা যখন এবছর কিনতে যাচ্ছ, দেখা যাচ্ছে বলতেছে 600 টাকা। কত টাকা বলছে? 600। তার মানে যে ব্যাটটা আগে 500 টাকা দিয়ে তুমি পেয়ে যাচ্ছিলা, এখন সে ব্যাটটা তোমাকে কিনতে হচ্ছে 600 টাকা। এটার অর্থ কি জানো? এটার অর্থ হচ্ছে তোমার এখনের 600 টাকা, মানে বর্তমান প্রেজেন্ট ভ্যালুর 600 টাকা তোমার অতীতের 500 টাকার সমান। ব্যাপারটা বুঝতে পারছো? অর্থাৎ এখন যেটা 600 টাকা, এটা গত বছরের 500 টাকার সমান। এটাকেই বলা হয়, এই যে সময়ের সাথে সাথে অর্থের যে মানে ভ্যালুটা, এটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে অর্থের সময় মূল্য। অর্থাৎ আমাদের এই চ্যাপ্টারটা অর্থের সময় মূল্য। জিনিসটা বুঝতে পারছো তুমি? অর্থাৎ দেখা যাচ্ছে এই বছর মানে আমাদের ধরো এই বছর, ধরো তোমার কাছে যে 500 টাকাটা আছে, ধরো তোমার কাছে এখন ধরো 100 টাকা আছে। 100 টাকা দেখা যাচ্ছে এই বছর যে 100 টাকাটা আছে, এই 100 টাকাটা আগামী বছর আর 100 টাকার মানে এখন যে 100 টাকাটা, সেটা পরের বছরের 110 টাকার সমান। অর্থাৎ যত সময় যাচ্ছে তত তো টাকার ভ্যালুটা কমে যাচ্ছে, বুঝতে পারছি? অর্থাৎ এই বছরের 100 টাকা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু। এই বছরের 100 টাকা, এটা হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু, অর্থাৎ ভবিষ্যতের 110 টাকার সমান। এটাই হচ্ছে মূলত অর্থের সময় মূল্য। তুমি বলো এই জিনিসটা বুঝছো কিনা আমাকে বলো। বুঝছো? বেসিকটা বুঝতে পারছো? আচ্ছা। তো এইটাই মূলত বলছে। তো এটা একটা তো হার আছে না, এতে যে বাড়লো টাকাটা, যে 100 টাকা যে 110 টাকার সমান হয়ে গেল, এটা তো অবশ্যই একটা হার আছে। ওই হারটা বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, দেখো আমরা এখানে আমাদের বইয়ের থেকে যদি দাগাই, দেখো বইয়ে কি বলছে। বইয়ে বলছে তোমার, এখানে বলছে দেখো, আহ, হ্যাঁ বলো। বইয়ে একদম অধ্যায় 4-এর প্রথম পৃষ্ঠাটাই, এই যে 41 পৃষ্ঠা, এই যে 41 পৃষ্ঠা। ঠিক আছে। এখন দেখো এখানে আমাদেরকে বলছে যে এখানে বলছে দেখো, ধরা যাক সুদের হার 10 ভাগ, আর তুমি যদি সোনালী ব্যাংকে এখন 100 টাকা জমা রাখো। বুঝি নাই, তোমার কথা বুঝতেছি না আমি। আমার কথা বুঝতেছো না? আচ্ছা, এটা 41 পৃষ্ঠা, বুঝছো? এটা সিলেবাসে নাই তোমার? আছে তো অধ্যায় 4? হ্যাঁ, প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় তো সব রিডিং, এটা কি পড়বা? অধ্যায় 4টা পড়ে ফেলো, এটা বুঝার আছে কেমন। অধ্যায় প্রথম অধ্যায়টা না হয় আমি এসে দাগে টাগাই দিব আর কি, কেমন। অধ্যায় 4টা পড়ে ফেলো। দেখো এখানে বলছে তুমি যদি ব্যাংকে 100 টাকা জমা রাখো, কত টাকা? 100 টাকা যদি ব্যাংকে জমা রাখো, তাহলে সেটা আগামী বছর কখন? আগামী বছর ব্যাংক তোমাকে দিবে 110 টাকা। অর্থাৎ এখনের 100 টাকা পরের বছরের 110 টাকার সমান। দেখছো? তাহলে তোমার এখনের 100 টাকাটা পরের বছর আর 100 টাকা থাকবে না, সেটা হয়ে যাবে 110 টাকা। তার মানে পরের বছর যে 100 টাকা, সেটা এ বছরের 100 টাকার থেকে কম। পরের বছরের 100 টাকার ভ্যালু এ বছরের 100 টাকার থেকে অনেক কম। অর্থাৎ এ বছর 100 টাকা দিয়ে তুমি যা যা কিনতে পারবা, পরের বছর সেম জিনিস কিনতে হলে তোমাকে খরচ করতে হবে 110 টাকা, অর্থাৎ 10 টাকা এক্সট্রা খরচ করতে হবে। তো এই যে ব্যাপারটা, এটাকেই বলতেছে অর্থের সময় মূল্য। তো এখানে বলছে দেখো এখনকার, এখানে খুব সুন্দর করে লিখছে দেখো, এখনকার 100 টাকা
আগামী বছরের 110 টাকা অর্থের সময় মূল্য অনুযায়ী সমান মূল্য বহন করে। বুঝতে পারছি তোমাকে? তার মানে হচ্ছে তোমার সময় যত সামনের দিকে এগাচ্ছে তত অর্থের বা টাকার যে ভ্যালুটা এটা কমে যাচ্ছে। তো দেখো এখানে আরো অনেক উদাহরণ দিছে। তো আমরা অর্থের সময় মূল্য এটা সংজ্ঞাটা যদি একটু দেখি, সংজ্ঞা দিছে আলাদা করে না, সময় আলাদা সংজ্ঞা আলাদা করে দেয় নাই, এটা গাইডে থাকতে পারে। আচ্ছা যাই হোক, এখানে কি বলছে দেখো, এখানে বলছে দেখো ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে অর্থের আন্তঃপ্রবাহ আর বহিঃপ্রবাহ জড়িত থাকে। সাধারণত পণ্যদ্রব্য সেবা বিক্রয় হতে অর্থের যে প্রবাহ ঘটে তাকে আন্তঃপ্রবাহ বলে, আর কাঁচামাল ক্রয়, মজুরি প্রদান ও অন্যান্য পরিচালন ব্যয়ের জন্য অর্থের যে প্রবাহ ঘটে তাকে বহিঃপ্রবাহ বলে। তাকে কি বলা হয়? বহিঃপ্রবাহ বলা হয়। তো আন্তঃপ্রবাহ আর বহিঃপ্রবাহ, ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছো? আন্তঃপ্রবাহ মানে হচ্ছে পণ্যদ্রব্য আর সেবা বিক্রয় হতে অর্থে যে প্রবাহ ঘটবে সেটা হচ্ছে আন্তঃপ্রবাহ। আর কাঁচামাল ক্রয় বা কাউকে তুমি বেতন প্রদান করতেছো, অন্যান্য পরিচালনা ব্যয়ের জন্য যে অর্থের প্রবাহ ঘটে তাকে বলা হয় বহিঃপ্রবাহ। ঠিক আছে? আচ্ছা, তো এখানে বলছে সিদ্ধান্ত গ্রহণের জন্য, সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ মেয়াদ ভিত্তিক বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা প্রয়োজন। ফলে অর্থের সময় মূল্যের গুরুত্ব বিবেচনায় বলা যায়, দেখো এখানে বলছে যে সুযোগ ব্যয় নির্ধারণ। ফার্স্টে হচ্ছে কি বলতো? সুযোগ ব্যয় নির্ধারণ। সুযোগ ব্যয় নির্ধারণটা আমি তোমাকে একটু বুঝাই দিই। এখানে যেটা রিডিং বলছে সেই রিডিংটা আমি তোমাকে বুঝাই দিচ্ছি। ধরো তুমি একটা জায়গা কিনলা, ধরো এটা হচ্ছে তোমার একটা জায়গা, ঠিক আছে, দাঁড়াও আমি আঁকি। এটা হচ্ছে তোমার একটা জায়গা, ঠিক আছে। এইরকম একটা তুমি জায়গা কিনলা। এখন এই যে জায়গাটা কিনছো, এই জায়গার ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার জায়গাটা দেখা যাচ্ছে, ধরো তুমি কিনছো, মানে কথার কথা তুমি জায়গাটা ধরো 1 লাখ টাকা দিয়ে কিনছো। আচ্ছা 100 টাকা দিয়ে হিসাব করি আমি, হ্যাঁ 1 লাখ টাকা একটু বেশি হয়ে যাচ্ছে, মানে হিসাব করতে একটু কষ্ট হবে। ধরো 100 টাকা দিয়ে তুমি এই জায়গাটা কিনছো, অনেক কম টাকা দিয়ে জায়গাটা কিনছো। এখন জায়গাটা কেনার পর দেখা যাচ্ছে তোমার 1 বছর পর, মানে 1 বছর না, প্রায় 10 বছর পর, মানে এই 100 টাকায় তুমি যে জায়গাটা কিনছো, এই 100 টাকার জায়গাটা তোমার 10 বছর পর, কয় বছর? 10 বছর পর এটা দ্বিগুণ হয়ে গেছে। 10 বছর পর দ্বিগুণ হয়ে গেছে এই জায়গাটার দাম, অর্থাৎ এটা 100 টাকা থেকে হয়ে গেছে কত টাকা? 200 টাকা। তাহলে প্রথমে যেটা 100 টাকা ছিল, 100 টাকার জায়গাটা 10 বছর পর হয়ে গেছে কত টাকা বলতো? 200 টাকা। অর্থাৎ 10 বছরে তোমার টাকা, মানে জায়গাটার মূল্য কেমন হয়েছে বলতো? দ্বিগুণ হয়েছে। এখন ধরো এটা হচ্ছে কোনো একটা ব্যাংক, এটা হচ্ছে কোনো একটা ব্যাংক, এই হচ্ছে একটা ব্যাংক। এই ব্যাংকে তুমি টাকা রাখছো, সাপোজ এটা হচ্ছে একটা ব্যাংক। আসলে এই একটা ঘরের মতো ব্যাংক। আচ্ছা, এই যে ব্যাংক, এই ব্যাংকে তুমি ধরো 100 টাকা রাখলা, এই ব্যাংকের মধ্যে তুমি টাকা রাখলা, সেটা হচ্ছে 100 টাকা, সেম। এখন এই যে ব্যাংক 100 টাকা রাখছো, এই 100 টাকার উপর ব্যাংক তোমাকে প্রতি বছর, মানে প্রতি বছর বছর শেষে ব্যাংক তোমাকে 8% মুনাফা দেয়। অর্থাৎ ব্যাংক প্রতি বছর বছর তোমাকে তোমার যে টাকাটা আছে সেটার উপর 8% মুনাফা দেয়। এখন 10 বছর পর কি হবে? মানে 10 বছর পর, 10 বছর পর এই যে তোমার 100 টাকা, সে 100 টাকা কত টাকায় রূপান্তর হবে? চলো আমরা হিসাব করি। আমরা ক্লাস 8-এ শিখছিলাম C=1+R। এটা আমরা একটু সূত্র দিয়ে শিখবো, তোমাদের ফিনান্সের সূত্র দিয়ে করব। এটা হচ্ছে ফিউচার ভ্যালু ইকুয়াল টু হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1+i⁴n। এখন প্রেজেন্ট ভ্যালু কত? 100 টাকা। তো আমরা প্রেজেন্ট ভ্যালুর মানটা বসাবো, এই যে 100, তারপর 1 প্লাস এই যে 1, এটা 1 লিখলে ভালো হয়, 1 যোগ আয়ের মান কত পার্সেন্ট? 8%। 8%কে আমরা দশমিকে নিয়ে গেলে 100 দিয়ে ভাগ করব 0.08, আর এখানে 0.08, আর n এর মান হবে কয় বছর? দেখো তো 10 বছর।
আমি এখানে দেবো 10। দেখি হাবিব আমাকে এটার আনসারটা বলো তো, ক্যালকুলেটারে বসাই কত আসে। এটা ক্যালকুলেটারে বসাই, আমাকে আনসারটা বলো। ভেরি গুড, এটা আনসার হবে তোমার 215 এটার আনসার হবে 215.89 টাকা প্রায়। অর্থাৎ তুমি যে 100 টাকাটা রাখছো, পয়েন্টে, হ্যাঁ পয়েন্টে আসবে, তো পয়েন্টে আসলে এই টাকাটা আসে। অর্থাৎ তুমি যে টাকাটা রাখছো, তুমি যে টাকাটা রাখছো ব্যাংকে, সে টাকাটা তোমার 10 বছর পর হয়ে গেছে 215.89। তাহলে এখানে তুমি কত টাকা দেখো, তুমি যখন জমি কিনছো, তোমার জমির টাকাটা খেয়াল করো ভালো করে। তুমি যে জমি কিনছো, 100 টাকার জমি তোমার হয়ে গেছে 200 টাকা 10 বছরে। কয় বছরে? 10 বছরে। আর তুমি ব্যাংকে যে টাকাটা রাখছো, অর্থাৎ ব্যাংকে তুমি 100 টাকা রাখছিলা, সেটা 10 বছর পর হয়ে গেছে 215.89 টাকা। জিনিসটা বুঝতে পারছো? এখন তুমি আমাকে বলো কোনটা বেশি লাভজনক। ব্যাংক জমি কেনাটা নাকি ব্যাংকে টাকা রাখা, কোনটা লাভজনক বলো? ব্যাংকেরটা এই হিসেবে লাভজনক রাখাটা, কারণ জমির ক্ষেত্রে তোমার এখানে একটা ব্যাপার আছে। আমি যে এখানে বলছিলাম যে তোমার ব্যাংক তোমাকে 8% করে মুনাফা দিচ্ছে, এখন জমিটাও বের করে ফেলা যায়। সেটা কিরকম? যদি এমন হয় যে বলে যে কোনো একটা সময় পর দ্বিগুণ হয়ে গেছে, কোনো একটা সময় পর কি হয়ে গেছে বলো তো, দ্বিগুণ হয়ে গেছে, এরকম যদি বলে, তখন এগুলোর যে মানে মুনাফার হারটা, মানে কি হারে আমার মুনাফা পাচ্ছে, সে মুনাফার হারটা বের করার একটা উপায় আছে। সেটাকে বলা হয় 72 রুল বলা হয়। 72-এর রুল এখানে দিছে, দেখো বইয়ে দিছে। সেটাকে বলা হয়, দেখো কই, রুল 72 নামে পরিচিত। আর রুল 72টা কিরকম জানো? রুল 72টা হচ্ছে, যেমন ধরো আমরা 72কে, দেখো 72, তো 72কে আমরা ভাগ ভাগ দিব তোমার মেয়াদ দিয়ে। মানে 72কে মেয়াদ, কয় কয় বছর মেয়াদ বলো তো? 10 বছর না? তাহলে 72কে আমরা 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করে আমরা কি করব, যেটা আসবে সেটা হচ্ছে আমার কি মুনাফার হার, অর্থাৎ 7.2% আসছে। তাহলে আমরা সবসময় 72কে কত দিয়ে ভাগ করব? যদি বলে দ্বিগুণ হয়ে গেছে, যদি বলা হয় দ্বিগুণ হয়ে গেছে, তাহলে আমরা 72কে 10 দিই। সবসময় 72কে সময়টা দিয়ে ভাগ করব। 10 বছর পর দ্বিগুণ হয়, তাই আমরা 10 দিয়ে ভাগ করব। যদি বলো তো 5 বছর পর দ্বিগুণ হয়, তাহলে আমরা 5 দিয়ে ভাগ করতাম। ঠিক আছে? তাহলে দেখো তো এখানে আমি মুনাফার হারটা কত পাচ্ছি, হাবিব বলো তো। হ্যাঁ 7.2। আর ব্যাংক আমাকে কত টাকা দিচ্ছিল? 8%। তাহলে 8% লাভজনক নাকি 7.2% লাভজনক? 8% লাভজনক। তার মানে আমি দেখতেছি ব্যাংকে টাকা রাখাটা বেশি লাভজনক। ঠিক আছে? তো এখানে একটা কথা বলছে, দেখো এখানে ভালো করে খেয়াল করে দেখো, সুযোগ ব্যয় জিনিসটা আমি তোমাকে বুঝাই দিব। তাহলে এই দুইটার মধ্যে ব্যাংকে টাকা রাখাটা তাহলে লাভজনক হচ্ছে। এখন সুযোগ ব্যয় জিনিসটা কি জানো? সুযোগ ব্যয় হচ্ছে, ধরো তুমি যদি জমি কিনতা, তুমি যদি জমি কিনতা, তাহলে তোমার যে লাভ আসতো, দেখো তোমার জমি কিনলে তোমার যে লাভটা আসতো, সে লাভ হচ্ছে 100 টাকা। জিনিসটা বুঝতে পারছো? আর যদি তুমি ব্যাংকে টাকা রাখতা, তোমার যে লাভ আসতো, সে লাভ হচ্ছে তোমার 115.89 টাকা। বুঝছো নাকি বুঝছো নাই? তখন লাভ আসতো 115.89 টাকা। এখন তুমি চিন্তায় পড়ে গেলা। এখন তোমার কাছে অপশন হচ্ছে দুইটা, তোমার কাছে দুইটা অপশন এখন। ঠিক আছে? এখন তুমি কোথায় টাকা রাখবা, এটা নিয়ে একটু তুমি টেনশনে পড়ে গেছো। এটা হচ্ছে তুমি চিন্তা করতেছো কোথায় টাকা রাখা যায়। ব্যাংকে? এখন এটা তো প্রথমে মাথায় আসে নাই, তুমি মাথা চুলকাচ্ছ, চিন্তা করো কোথায় রাখা যায়, কোথায় রাখা যায় টাকাটা। ঠিক আছে? এখন ধরো সাপোজ তুমি ব্যাংকে টাকা রাখলা, কত টাকা রাখলা? ব্যাংকে রাখলা
তো ব্যাংকে যে টাকাটা রাখছো, তো ব্যাংকে টাকা রাখার ফলে তোমার কাছে ধরো 100 টাকাই আছে। কত টাকা আছে? 100 টাকা। কারণ হয় তোমাকে ব্যাংকে টাকা রাখতে হবে, না হয় তোমাকে টাকাটা রাখতে হবে, টাকাটা দিয়ে জমি কিনতে হবে। এখন ধরো তুমি ব্যাংকে টাকাটা রাখলা, তাহলে জমি কিনতে পারলা? পারো নাই। যেহেতু জমি কিনতে পারো নাই, জমি থেকে কত টাকা লাভ আসতো বলো তো? 100 টাকা। 100 টাকা। এই যে 100 টাকা লাভ আসতো, যেটা তুমি ইনভেস্ট করো নাই, কিন্তু যদি ইনভেস্ট করতা তাহলে লাভ আসতো, সেটাকে বলা হয় সুযোগ ব্যয়। এটাকে কি বলা হয় বলো তো? সুযোগ ব্যয়। তুমি কি বুঝতে পারছো? তুমি টাকা রাখছো কোথায়? একটা ব্যাংকে। তাহলে টাকা বিনিয়োগ, বিনিয়োগ, বিয়োগ করে লিখে দিচ্ছে, টাকা বিনিয়োগ করা হলো, করা হয়েছে। তাহলে আমরা টাকা বিনিয়োগ বিনিয়োগ করছি কোথায় বলো তো হাবিব? আমরা টাকা বিনিয়োগ করছি ব্যাংকে। তাহলে আমরা কি জায়গা কিনছি? না। তাহলে এখান থেকে যে লাভটা আসতো সেটাকেই বলা হয় কি বলতো? সুযোগ ব্যয়। তুমি সুযোগ ব্যয় জিনিসটা বুঝছো? অর্থাৎ যেটাতে তুমি ইনভেস্ট করো নাই, সেটা থেকে যে আয়টা আসতো সেটাকে বলে সুযোগ ব্যয়। অর্থাৎ তোমার সুযোগ ছিল কিন্তু তুমি সুযোগকে কাজে লাগাও নি, এটাকে বলে সুযোগ ব্যয়। আচ্ছা, যদি তুমি মানে মানে এখানে ইনভেস্টটা করতা কোনখানে, মানে জমির পিছনে, তাহলে তোমার সুযোগ ব্যয় কত হইতো বলো তো? তাহলে 100 টাকা। 100 টাকা সুযোগ ব্যয় হইতো। তুমি যদি জমি কিনতা তাহলে সুযোগ ব্যয় কি এটা হইতো না এটা হইতো? আচ্ছা, 115.98 টাকা। ক্লিয়ার হয়েছে এই জিনিসটা? বলো, ক্লিয়ার হলে বলো। একটা একটা জিনিস জানি না, কিন্তু সেটার মধ্যে হাবিব, লাভ তোমার পাচ্ছি কথাটা বেশি। বুঝতেছি না। তুমি একটা কাজ করো, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলো এটা। মেসেজে ভয়েস দিয়ে বলো নাইলে। হ্যাঁ, তুমি লিখছো কোনো কিছুতে ইনভেস্ট করলে যদি আরেকটা জিনিসে ইনভেস্ট না করি, মানে ইনভেস্ট লাভ মিস করি আর কি, সেটাকেই সুযোগ ব্যয় বলে। হ্যাঁ হাবিব, তোমারটা রাইট, ঠিক ধরছো। অর্থাৎ আমি যেটাতে ইনভেস্ট করি নাই, ইনভেস্ট করার সুযোগ ছিল বাট ইনভেস্ট করি নাই, সেখান থেকে যে লাভটা আসতো, সেখান থেকে যে ইনকামটা আসতো, সেটাকেই বলা হয় সুযোগ ব্যয়। বুঝতে পারছি? আচ্ছা, তো যাই হোক, আমরা এর পরের অপশনে যাই। তাহলে সুযোগ ব্যয় জিনিসটা আশা করি তুমি বুঝছো। যদি সুযোগ ব্যয় বুঝে থাকো, এখানে একটা কথা বলছে দেখো। এখানে বলছে যে আমাদের যে ইয়াটা আছে, মানে অর্থের সময় মূল্য গুরুত্ব বিবেচনায় বলা যায় একটা হচ্ছে সুযোগ ব্যয় নির্ধারণ। অর্থাৎ সুযোগ ব্যয়টা নির্ধারণ করতে হবে, কোনখানে ইনভেস্ট করলে আমার বেশি ইনকাম হবে, কোনখানে ইনভেস্ট করলে কম ইনকাম হবে, সেই হিসাবে আমরা ইনভেস্ট করবো। যেখানে এখানে বলছে জমি ক্রয় না করে ব্যাংকে টাকা রাখাটা যুক্তিসঙ্গত হবে, মানে এই হিসাবে আর কি। আচ্ছা, এরপর কি বলছে? প্রকল্প মূল্যায়ন, অর্থাৎ কোনো একটা দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নে বর্তমান সময়ের বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের মধ্যে তুলনা করতে হয়। ব্যাপারটাকে আমি তোমাকে একটু বুঝাই। ধরো তুমি কোনো একটা বিজনেসে 3,000 টাকা ইনভেস্ট করলা বা 30,000 টাকা ইনভেস্ট করলা সাপোজ। এখন 30,000 টাকা যে ইনভেস্ট করছো, ইনভেস্ট করার পর দেখা যাচ্ছে 1 বছর পর, কয় বছর? 1 বছর পর তোমার দেখা যাচ্ছে তুমি ইনকাম করছো, অর্থাৎ তুমি
তোমার 30,000 টাকাটা 32,000 টাকা হয়ে গেছে। ঠিক আছে, দেখাচ্ছে 1 বছর পর তোমার 32 টাকা, কারণ তুমি তো অনেক খুশি যে তুমি 2,000 টাকা লাভ করছো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে তোমার যে 30,000 টাকা সেটা 1 বছর পর হয়ে গেছে, মানে 30,000 টাকাটা 1 বছর পর 30,000 টাকার মূল্য যা সেটা 34,000 টাকার মূল্য তা হয়ে গেছে, অথবা 33,000 টাকা। সাপোজ ধরো 33,000 টাকা মূল্য, এটা ধরো না ধরি আমরা, ধরো 30,000 টাকা যে মূল্যটা আছে সেটা হয়ে গেছে ধরো 35,000 টাকা। 35,000 টাকা মূল্যের সমান হয়েছে, অর্থাৎ বর্তমানে যেটা 30,000 টাকা সেটা 1 বছর পর, অর্থাৎ 1 বছর পর সেটা হয়ে গেছে 35,000 টাকা। অর্থাৎ তুমি যে টাকাটা 1 বছর আগে ইনভেস্ট করছিলে 30,000 টাকা, 1 বছর পর সেটা হয়ে বসে থাকছে 35,000 টাকা। বুঝতে পারছো? 1 বছর পর সেটা কত হাজার টাকা হয়ে বসে থাকছে? 35,000 টাকা। কিন্তু তুমি ইনকাম করছো কত টাকা? 2,000 টাকা। অর্থাৎ তুমি যে টাকাটা ইনভেস্ট করছো ওই টাকাটা যদিও 30,000 টাকা 1 বছর আগে ছিল, কিন্তু 1 বছর পর মানে বর্তমান সময় সেটা 35,000 টাকা হয়ে গেছে। তার মানে 35,000 টাকা ইনভেস্টমেন্টের উপর লাভ আসছে। তুমি 35,000 টাকাটা কত হাজার টাকা হয়ে গেছে? 32,000 টাকা। তার মানে তোমার লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে না লস হয়েছে? তোমার 3,000 টাকা লস হয়েছে উল্টা আরো। এত টাকা এটা, আচ্ছা আরেকবার বুঝাই দিচ্ছি। ধরো তুমি 30,000 টাকা রাখছো, মানে 30,000 টাকা ইনভেস্ট করছো কোনো একটা ব্যবসায়। এখন যে 30,000 টাকা, হ্যাঁ বলো। বুঝে নাই হবে? হেডফোন নিয়ে আসুন স্যার, কথা শুনতেছি না। কথা শুনতেছো না যে? তো রাখেন। তুমি যেটা বলবা ওই মেসেজে বলো, আমি এখানে ক্লিয়ার আসতেছে না। ধরো তুমি 30,000 টাকা ব্যাংকে রাখলা, সরি একটা ইনভেস্ট করলা কোথাও একটা জায়গায়, তো কোনো একটা ব্যবসায় ইনভেস্ট করছো বা কোথাও ইনভেস্ট করছো। যে 30,000 টাকা ইনভেস্ট করছো সেটা 1 বছর পর দেখা যাচ্ছে মানে তোমার, আচ্ছা হাবিব বলতেছে একটু স্টপ রাখতে, দাঁড়াও কেন জিজ্ঞেস করি। শোনো, ধরো তুমি 30,000 টাকা ব্যাংকে রাখছো। এখন ব্যাংকে যে 30,000 টাকা ব্যাংকে রাখছো, এখন ব্যাংকে না সরি মানে 30,000 টাকা ধরো কোনো একটা ব্যবসায় ইনভেস্ট করছো। দেখা যাচ্ছে 1 বছর পর এই 30,000 টাকাটা হয়ে গেছে 32,000 টাকা। তাহলে তোমার মনে হতে পারে যে তুমি 2,000 টাকা লাভ করছো, কিন্তু আসলে ব্যাপারটা এমন না। তোমার যে 30,000 টাকাটা তুমি ইনভেস্ট করছিলে 1 বছর আগে, 1 বছর পর এই 30,000 টাকার মূল্যটা বেড়ে 35,000 টাকা হয়ে গেছে। অর্থাৎ যেটা গত বছর 30,000 টাকা ছিল সেটা এখন 35,000 টাকা হয়ে গেছে। তাহলে সেই হিসেবে তোমার মানে ইনভেস্টমেন্ট হচ্ছে 35,000 টাকা, কিন্তু তোমার ওভারঅল আসছে 32,000 টাকা। মানে ওভারঅল টাকাটা হয়ে গেছে 32,000 টাকা। অর্থাৎ তুমি আপাত দৃষ্টিতে মনে হতে পারে তুমি 30,000 টাকা ইনভেস্ট করে 32,000 টাকা কামাইছো, সেখান থেকে 2,000 টাকা লাভ হয়েছে, কিন্তু আসলে সেটা না। কারণ তোমার 30,000 টাকাটা অর্থের সময় মূল্যের কারণে 35,000 টাকা হয়ে গেছে, আর সেটা তোমার ওভারঅলি আসতেছে 32,000। তার মানে তোমার উল্টা 30,000 টাকা লস হয়েছে, মানে উল্টাটা হয়েছে। তো এটা তোমাকে বুঝতে হবে যে 30,000 হবে না স্যার, 3,000 হবে। আচ্ছা 3,000 টাকা লস হয়েছে, হ্যাঁ আমি বারবার ভুল বলতেছি। এখন তোমার কথা ক্লিয়ার আসতেছে। এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে তুমি কোন একটা জায়গায় কোন একটা প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে তুমি কোথায় ইনভেস্ট করলে তোমার ইনকামটা ভালো আসবে। মানে এখানে বলছে দেখো, বলছে দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নে বর্তমান সময়ের ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের মধ্যে তুলনা করতে হয়। ঠিক আছে, এটা এটা মনে রাখবা। তাহলে যদি এটা হিসাব করে তুমি কোনো একটা জায়গায় ইনভেস্ট করো তাহলে তোমার হয়তো লাভ ক্ষতি কিছু একটা হবে। এরপর বলছে ঋণ গ্রহণের সিদ্ধান্ত। ধরো তুমি কোনো একটা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিলা, তো এখানে বলছে 5 বছর মেয়াদি বা 8 বছর মেয়াদি এরকম ঋণ নিলা। এখন তুমি যে ঋণ নিবা ওই ঋণটা কি করতে হবে, এখানে বলছে দেখো
আহ, এখানে বলছে আমাদেরকে বলছে দেখো, এখানে বলছে অর্থের সময় মূল্য নির্ণয় করে আমরা বিভিন্ন পরিমাণ ঋণের বিভিন্ন মেয়াদে কিস্তি বের করতে পারি এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারি যে কী ধরনের মেয়াদে কিভাবে পরিশোধযোগ্য কিস্তিতে কত টাকা ঋণ নেওয়ায় ব্যবসাটির জন্য উপযুক্ত হবে। অর্থাৎ ধরো তুমি কোনো একটা ব্যাংক থেকে ঋণ নিলা, ধরো এটা হচ্ছে কোনো একটা ব্যাংক, এই ব্যাংক এরকম একটা ব্যাংক, তো ব্যাংক থেকে যে ঋণ নিছো, এই ব্যাংক দেখা যাচ্ছে তোমাকে বলতেছে তোমাকে 3 মাস পর পর 3 মাস পর পর তোমাকে সুদ দিতে হবে। এখন 3 মাস পর পর যে তোমাকে সুদ দিতে হবে ব্যাংকে, এখন তোমার যে ব্যবসার ইনকাম, এই ইনকামের ফলে তোমার কি ইনকাম থেকে তুমি সুদ পরিশোধ করতে পারবা কিনা, যে ইনকামটা আসবে। সুদ মানে কি? সুদ মানে হচ্ছে এক্সট্রা যে মুনাফা, সেটা বা ব্যাংকে যে এক্সট্রা টাকা দিতে হয়। ধরো তুমি ব্যাংক থেকে যে তো টাকা, স্যার এটা আমরা হ্যাঁ বলো। আমরা কেন দিব সেটা? এটা তো ওরা না দিবে, না না, ওরা ইন্টারেস্ট না, না। তুমি ওর থেকে ঋণ নিছো যে, তুমি ব্যাংক থেকে ঋণ আচ্ছা, নিছো, হ্যাঁ, তাহলে তুমি উল্টা ব্যাংকে দিবা না। এখন 3 মাস পর পর দিতে হবে। এখন 3 মাস পর পর তোমার যে ইনকাম হচ্ছে ব্যবসা থেকে, সে ইনকাম থেকে তুমি ব্যাংকে পরিশোধ করতে পারতেছো কিনা এটা তোমাকে জানতে হবে। তুমি যদি পরিশোধ করতে না পারো, তাহলে তোমার কিন্তু ঋণ নেওয়াটা গ্রহণযোগ্য হবে না। তাহলে তোমাকে বুঝে শুনে ঋণ নিতে হবে যে তোমার ইনকাম কতটুকু হতে পারে আর সেই অনুযায়ী তুমি ঋণ পরিশোধ করতে পারবা কিনা। যদি তোমার এই ক্যালকুলেশন একটু ভুল হয়ে যাও, তাহলে তোমার ব্যবসা দেওয়ালিয়া হয়ে যাবে, মানে ব্যবসা শেষ, নষ্ট হয়ে যাবে আর কি। বুঝছো? তো যাই হোক, এগুলো হচ্ছে তোমার কি অর্থের সময় মূল্যর গুরুত্ব বিবেচনায় কয়েকটা অংশ। আর একটা জিনিস দেখো, আমাদের কয়েকটা সূত্র বলছে এখানে, এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো প্রথম সূত্র দেখো, প্রথম সূত্রটা কি, এই সূত্রগুলো মুখস্থ করে ফেলবা। কেমন? এটা হচ্ছে তোমার প্রথম সূত্র, এটা হচ্ছে প্রথম সূত্র। না আমার এই এই বইয়ের সাথে তো স্যার মিল নাই। কি এই বইয়ের সাথে? তোমারটা পুরান হ্যাঁ, বই দু মনে হাজার হয়। পঁচিশের 2020-এর বই কিরকম মিল নাই? 4.2 এর পড়ার সাথে কোনো মিল নাই, একের সাথেও মিল নেই কোনো। ওই পৃষ্ঠা পৃষ্ঠা উল্টাও না, দেখবা যে পাবা, তোমারটা পুরান বই তো এই জন্য। পেছনের দিকে দেখবা যে আছে, সূত্র পাইছো? সূত্র দেখো, আচ্ছা সমস্যা নাই, হ্যাঁ বলো। সূত্রগুলো কত পৃষ্ঠায়? সূত্র এটা তো 42 পৃষ্ঠা। 42 পৃষ্ঠা তো স্যার আর্থিক ঝুঁকি আনা বলছে। কি বলো? তোমার আর আমার পেজ হ্যাঁ, নাম্বারে আমাদের হয়তো একটু ভুল আছে। অধ্যায় 4-এ যাও তুমি। অধ্যায় 4-এ আছে। অধ্যায় 4-এর নাম কি তোমার? দেখে না, অধ্যায় 4-এর নাম হচ্ছে ঝুঁকি ও না নিশ্চয়তা। না না, ঝুঁকি নিশ্চয়তা না, অধ্যায় 4 হচ্ছে অর্থের সময় মূল্য। দেখো, এখানে অধ্যায় 4 ঝুঁকি ও নিশ্চয়তা। অর্থ সময় মূল্য কোন চ্যাপ্টার আছে দেখো তুমি তোমার বইয়ে। তৃতীয়। এই তৃতীয় অধ্যায়টাই হলো, তুমি তাহলে একটু আগে পড়ে হয়ে গেছে আর কি। পাইছি। ঠিক আছে হুম। হাবিব, দেখো এইখানে একটা সূত্র আছে, দেখছো? এটা বক্স করো, এটা মুখস্থ করে ফেলবা। এখানে এফবি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, মানে ভবিষ্যতে যে টাকাটা হবে, আর পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তাহলে 1 যোগ আই টু দি পাওয়ার এন, এন মানে হচ্ছে সময়, কয় বছর সেটা সময়টা। ঠিক আছে? আচ্ছা, তাহলে জি স্যার। এগুলো মুখস্থ করবা। তাহলে প্রেজেন্ট ভ্যালু এখানে সব লেখা আছে অবশ্য, ঠিক আছে? তারপর এখানে তাহলে আমরা একটা অঙ্ক করতে পারি। এখানে বলছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের ধারণা ব্যবহার করে 12% সুদে, কত পার্সেন্ট সুদে? 12% সুদে তোমার 1000 টাকার, এই দেখো 12% সুদে 1000 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করতে বলছে। এই যে 12% সুদে, এটা হচ্ছে আয়ের মান। তাহলে আয়ের মান হচ্ছে 12%, অর্থাৎ 0.12। ঠিক আছে? এটা হবে 100 দিয়ে ভাগ করলে। তারপর এই 1000 টাকার এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, তারপর 5 বছর এটা হচ্ছে এন। তো তোমাকে ভবিষ্যৎ মূল্য অর্থাৎ ফিউচার ভ্যালু বের করতে বলছে। তাহলে ফিউচার ভ্যালু ইকুয়াল টু হচ্ছে প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে প্রেজেন্ট ভ্যালুর মান হচ্ছে কত? 1000। আমরা এখানে 1000 বসাচ্ছি। তারপর 1 প্লাস আর এর জায়গায় আমরা বসাবো, আর না, এটা আই হবে, হ্যাঁ আই। তাহলে আয়ের জায়গায় আমরা বসাবো 0.12, আর পাওয়ার হিসেবে বসাবো কয় বছর? 5 বছর, এখানে 5।
তারপর ক্যালকুলেশন করো, দেখো আনসার কত আসছে এটার। এটা আনসার আসছে 1.7 1.76 1.76 আসবে না, এরকম আসবে 1762.34 342। টাকা তো দুই ঘরে বেশি লেখা না, এত টাকা প্রায়। জিনিসটা বুঝতে পারছো? সূত্রটা পারবা তুমি? এই সূত্রটা স্যার। এফ বি ইকুয়াল টু হচ্ছে পিভি 1+i⁴n। এই সূত্রটা পারবা না? ইয়েস স্যার, পারবো। আচ্ছা, তাহলে এই সূত্রটা শিখে ফেলবা আজকে। তাহলে এতটুকু থাকুক, তুমি এই পৃষ্ঠা পর্যন্ত ভালো করে পড়ে নিবা, পড়ে তুমি আমাকে জানাবা নেক্সট দিন পড়াটা যে কতটুকু বুঝছো, কেমন? আচ্ছা, ওকে, তাহলে ফি আমায় এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।